আমরা দূর থেকে দেখে মানুষকে বিচার করি, কিন্তু খুব কাছে গেলে তার দুঃখ, তার সংগ্রাম এগুলো আমাদের জীবনকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়। নদী ও নারী গল্পে ঠিক সেই রকমই দেখেছি। সুরপতি ও নির্মলা একটু প্রাচীনপন্থী। তারা নদীতে বেড়াতে এসে একটি আধুনিকাকে দেখে এবং তার আধুনিকতার নানা পরিচয় পেয়ে বিরক্ত হয়। এরপর মেয়েটির সাথে একটি চরে তাদের দেখা হয় এবং আলাপ হয়। মেয়েটি তাদের নিজের নৌকোয় আমন্ত্রণ করে। সুরপতি এবং নির্মলা যখন সেই নৌকোয় যায়, তখন তাদের যে বাস্তব পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়েছিল, সেটাই আমরা শুনব এই গল্পের শেষাংশে। জায়গাটা সুন্দর। রাক্ষসী পদ্মার এমন ছায়ানিবিড় শ্যামল সমতট তটরেখা সহজে চোখে পড়ে না। কথা মতো তীরের কাণ্ড অশ্বত্থ গাছের গুড়ির সঙ্গে লক্ষণ মাঝি নৌকো বেঁধে ফেললে নির্মলা যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। কটা দিন এক টানা নদীর ওপর ভেসে ভেসে অরুচি ধরে গেছে। 32 পাটি দাঁত বের করে হেসে লক্ষণ বললে, ইচ্ছে হলে 2 দিন জিরিয়ে নাও মা, অসুবিধে নেই। 1 ক্রোশ উত্তরে গঞ্জ আছে, ওই হোতা, ওটার নাম নীলগাঁও। তীরে নেবে এদিক ওদিক একটু পায়চারি করে নির্মলা আবার এসে নৌকোয় উঠলে। সম্মুখে যত দূর দৃষ্টি যায়, নদীর পাড় ধরে মাঠের পর মাঠ, পরিষ্কার স্বচ্ছ সপ্ততটের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু পথ গঞ্জে যাবার। এখানে ওখানে 2-1টা নারকেল গাছ, চারদিক নিঝুম। নির্মলার শাড়ির খসখস শব্দ ও হাতের চুড়ির আওয়াজ টের পেয়ে একটা মাছরাঙা ক্রিক শব্দ করে উড়ে গেল। নৌকোর গলির ওপর হুঁকো টানছিল লক্ষণ। বললে, সইবে না রাক্ষসী, এও একদিন গিলে সাবার করে দেবে। চোয়ের ভেতর গুটিসুটি বসে সুরপতি মেঘনাদ বধের পাতা উল্টোচ্ছিল। নদী তীর সম্বন্ধে নির্মলার উচ্ছ্বাসিত প্রশংসা এবং লক্ষণের মুখে পদ্মাগর্ভে এর পরিণতির সম্ভাবনার খেদোক্তি শুনে ধীরে ধীরে বেরিয়ে এলো। জায়গাটা সত্যিই সুন্দর। একদিকে জল, একদিকে মাটি। পরিব্যাপ্ত অগাধ আকাশের তলে অনন্তে স্তিমিত বিধুর সুরটি এসে কানে লাগে। ঠিক হয়ে গেল, কাল দুপুরের পর দিন ভালো থাকলে সন্ধ্যা নাগাদ নৌকো ছেড়ে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস সকাল থেকে তারা লক্ষ্য করে আসছে। অদূরে কার জানি সাদা রঙের একটা বোট চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো সাড়া শব্দ নেই। ওটায় মানুষজন আছে কিনা তাও বোঝা গেল না। বোটটা দেখতে ভারী সুন্দর। অনুমান করে সুরপতি বলেছিল, সাহেব শুভ কেউ হবে হয়তো, হাওয়া খেতে বেরিয়েছে। গম্ভীর মুখে লক্ষণ বললে, কাশীপুরের কুমার বাহাদুর ওইদিকে প্রায় চড়ে শিকার করতে আসেন। শুনে নির্মলা তো প্রথমে ভয়ই অস্থির, তারপর আস্তে আস্তে ভয় কেটে যায়। সারা দিনের মধ্যে অন্তত একবার হলেও সাহেব অথবা কুমার বাহাদুরের নিশ্চয়ই দেখা পাওয়া যেত। সুতরাং ঠিক হলো বোটটাই এমনি, ওতে কেউ নেই। নদীর অপর পারে প্রকাণ্ড চর, মরুভূমির মতো ধুধু করে, কোথাও যেন শেষ নেই। মাঝে মাঝে এক ফালি জলের রেখা রোদ্রে চিকচিক করে। কথা হলো, কাল খুব সকালে নৌকো নিয়ে চরের ওদিকটায় একবার বেরিয়ে আসা যাবে। খুব বেশি দূরে নয় যখন। এক ঝাঁক বালিহাঁস
শোঁ শোঁ শব্দ করে আকাশের অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল। ছুটে নৌকোর ছোঁয়ের বাইরে এসে নির্মলা হাঁ করে তাকিয়ে দেখছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সুরপতির আলসেমি এসেছে। একটু তন্দ্রার ভাব, হাতের মেঘনাদ বধ এক পাশে সরিয়ে রেখে কাত হবে এমন সময় নির্মলা ব্যস্ত হয়ে বললে, হুগো দেখো। ব্যাপার কি? সুরপতি উঠে বসল। নির্মলার চোখে মুখে বিস্ফারিত বিস্ময়। সুরপতি জিজ্ঞাসা করলে, কি হয়েছে শুনে? হবে আবার কি, দেখো না যে। ব্যাপারটা কি দেখবার জন্য হাত পা ঝাড়া দিয়ে উঠে সুরপতি বাইরে যাবার উপক্রম করছিল। হাত ধরে নির্মলা তাকে বসিয়ে দিল। এখান থেকে পরিষ্কার দেখা যায়। ছোঁয়ের গায়ে ছোট বড় কয়েকটা ছিদ্র ছিল। আঙুল দিয়ে সেই দিকে ইঙ্গিত করে নির্মলা চুপি চুপি বললে, সাদা বোট, দেখো কাণ্ড। বেড়ার গায়ে সুরপতি চোখ চেয়ে রইল। নির্মলা দেখছিল আর একটা ছিদ্রপথ দিয়ে। ব্যাপারটা দুজনের কাছে সত্যি কেমন অদ্ভুত ঠেকছিল। তেমনি অস্ফুট অনুচ্চ গলায় নির্মলা কতক্ষণ পর প্রশ্ন করলে, কিছু বুঝলে? না। একেবারে ফ্যাশনের ফানুস। তাই তো দেখছি। কত বয়স হবে? 19-20? ঠিক অনুমান করতে পারছি নে। স্ত্রীর মুখের দিকে একবার মাত্র তাকিয়ে ফের ছিদ্রপথে চোখ রেখে সুরপতি বললে, হ্যাঁ, তার নিচে নয়, 21-22ও হতে পারে। মেয়ে মানুষ বড়শি ফেলে আবার মাছ ধরে নাকি? তাতে আর দোষ কি? বললে বটে সুরপতি, কিন্তু তার চোখেও সমস্তটা কেমন বিষদৃশ্য ঠেকছিল। বিয়ে হয়েছে? না বোধহয়। বেড়ার ফাঁক দিয়ে দৃষ্টিটা সূক্ষ্মতর করে চালিয়ে দিয়ে নির্মলা যেন আপন মনেই বললে, তাহলে মাথায় কাপড় থাকতো। সুরপতি চুপ করে ভাবছিল, সাম্রাজ্ঞীর মতো বোটের ছাদ আলো করে এনে কে, কি তার পরিচয়? অথচ সঙ্গে ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে না। মেয়েটার পরনে ফিকে নীল রঙের শাড়ি, ঘাড়ের ওপর দিয়ে মাথার পেছনে খোলা আঁচলটা বাতাসে নিশানের মতো পতপত করে উঠছিল। বেটে ছাতা বাঁ হাতে, রোদের দিকে তেচ্ছা করে ধরা। বেশ বিন্যাসে তিনি যে উগ্র রকমের একজন আধুনিকা, সে বিষয় সুরপতির সন্দেহ রইল না। সুরপতি চেয়েই আছে। পিঠে নির্মলা আঙুল দিয়ে খোঁচা দিয়ে সোজা হয়ে বললে, কানে যায় না কথা? কেমন? নির্মলার চোখে দুষ্টু হাসি। কি বলছো? একেবারে মজে গেলে দেখছি। সে কথা? সুরপতি হাসল। পরে গম্ভীর হয়ে বললে, তা মন্দ কি? মন্দ আমি বলেছি নাকি? কৃত্রিম অভিমানে নির্মলার মুখ থমথম করে ওঠে। উঠে গিয়ে দড়িতে ঝুলোনো পাঞ্জাবির পকেট থেকে সিগারেট এনে সুরপতি আবার বেড়ার ধার ঘেঁষে বসল। দেখো, ওসব ঢের দেখেছি, যাকে বলে ফাঁপা বেলুন। স্বামীর কথায় নির্মলা খিলখিল করে হেসে ফেললে। সত্যি বলছি, ওদের কেবল ঠাট আর ঠমক। সুরপতি সিগারেট ধরালো। অত বড় ডিঙ্গি মেয়ের আবার বব কাটা চুল, যেন কচি খুকি। ঢং আর কি? নির্মলা বললে। মেয়ে মানুষের বেহায়াপনায় চোখ টাটায়। এবং এই নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসঙ্গটা কথায় কথায় আরও বিস্তৃত ব্যাপক করে তুলল।
বস্তুত তারা কেউ আন্দাজ করে ঠিক করতে পারলে না মেয়েটাকে। লক্ষণ সেই দুপুরবেলা তীরে উঠে কোন দিকে বেড়াতে বেরিয়েছে। পাটাতনের উপর গা দিয়ে সুরপতি পা ছড়িয়ে বসে আছে। নির্মলা ঠায় বসে আছে, বেড়ার ছিদ্রপথে একটা চোখ তেমনি ঠেকানো। অসীম ধৈর্য সহকারে আশ্চর্য দ্বীপের মতো সেই সাদা বোটের দিকে সে তাকিয়ে দেখছিল। ইতিমধ্যে দুবার ছাদ থেকে নেমে গিয়ে বোটের ভেতরে ঢুকে কি জানি কতক্ষণ টুকটাক করে মেয়েটা আবার উঠে এসেছে ওপরে। ক্রমে বেলা পড়ে গেল। আকাশ ও পদ্মার প্রসারিত বক্ষছে নেবে এলো দিন অবসানের নির্মল অবসাদ। পরপারে ধূসর বালির বিছানায় আঁকা বাঁকা জলের রেখা অস্তসূর্যের আভা লেগে সোনা হয়ে উঠেছে। একটা কাণ্ড ঘটল। বোট থেকে নেবে ডাঙায় উঠে মেয়েটা কি নিয়ে জানি একটা লোকের সঙ্গে রীতিমতো কুরুক্ষেত্র বাঁধিয়ে তুলেছে। কথাগুলো পরিষ্কার বোঝা না গেলেও মেয়েটার গলার চিৎকার ওখান থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল। হাত মুখ নেড়ে কখনো হিন্দি কখনো বাংলা কখনো বা মিশ্র ভাষা শ্রাদ্ধ করে লোকটাকে পর্যুদস্ত করে দিচ্ছে। একটা কথা মুখ তুলে বলবার ফুরসত পাচ্ছে না বেচারা। মেয়েটা তুবড়িবাজির মতো ফেটে পড়ছিল। সুরপতির মুখের দিকে নির্মলা হাঁ করে তাকিয়ে রইল। তার বুদ্ধি লোপ পেয়েছে। কি নিয়ে কিছু বুঝলে? না, একেবারে রণরঙ্গিনী। আচ্ছা দজ্জাল মেয়ে তো। ব্যাপারটা কত দূর গড়ায় দেখবার জন্য ফের ছইয়ের গর্তে নির্মলা চুপি দেবার চেষ্টা করতেই সুরপতি বলে, থাক, ঢের হয়েছে। সুরপতির রুচিতে বাধে এসব। বললে, উনি উড়নচণ্ডী দলের একজন। বলিনি শুধু পথে ঘাটে হাটেগঞ্জে ও কোমর বেঁধে ওরা বাইরের লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, আবার মশকরাও জানে। কিন্তু ছইয়ের ফাঁক দিয়ে নির্মলা তবু চেয়ে রইল, কৌতূহল দমন করতে পারে না। কতক্ষণ পরে লক্ষণের দেখা পাওয়া গেল। মাঠ ভেঙে ওদিক দিয়েই সে আসছিল। আস্তে আস্তে বোটের সামনে একটু এগিয়ে গিয়ে ব্যাপারটা কি শুনে নিয়ে লক্ষণ নৌকায় ফিরে আসতেই নির্মলা জিজ্ঞাসা করলে, কি হয়েছে? সামান্য একটা ডিম নিয়ে। লোকটা বুঝি ডিমের ব্যাপারে? হ্যাঁ, সকালে 2 গন্ডা ডিম দিয়ে গেছিল। একটা নাকি পচা ছিল। একটা একটা ডিম পচা ছিল বলে এত? অমন গলা শাসানি চোখ রাঙানি বলিস কি রে? নির্মলার ভ্রুযুগল কপালে উঠে গেছে। বললে সুরপতির দিকে চেয়ে, শুনলে শুনলে কাণ্ড? লক্ষণ বললে, একেবারে তিরিক্ষি মেমসাহেবী মেজাজ। মেজাজ বলে মেজাজ? নির্মলা হেসে উঠলে, মনে করেছিলুম কি না জানি রাহাজানি হয়ে গেল। মেজাজ না ছাই। উপেক্ষায় সুরপতি ঠোঁট উল্টোয়। ওই তো ফরফরানিটুকু সম্বল আছে লোক দেখানো ফুটানি। বলো না আর আমার কাছে। প্রসঙ্গটা তখনই সেখানেই চাপা পড়ে গেল। নৌকোয় আসবার পর থেকে ভাতের হাঙ্গামা হয় না, রুটি চলে। আটার ডেলাগুলো থালায় সাজিয়ে পাটাতনের নিচে গিয়ে বেলুন আর চাকতি তুলে নিয়ে নির্মলা রুটি গড়তে বসল। পাশে বসে সুরপতি গল্প করছিল। ওদিকে গলুয়ের ওপর অন্ধকারে চুপচাপ বসে থেকে লক্ষণ মাঝে মধ্যে ঝিমোয়, কখনো বা গুনগুন করে গান গায়, হুঁকোয় দম দেয়।
এক একটা দমকা বাতাস এসে নৌকোটা দুলিয়ে দেয়। ছইটা নড়ে ওঠে, সঙ্গে সঙ্গে বাতিটা কাঁপতে থাকে। তীরে আঘাত লেগে জলের ছলছল শব্দ হচ্ছিল, আর ঝিঝি পোকার একঘেয়ে একটানা ডাক। নির্মলার রুটি গড়া প্রায় হয়ে এসেছে, এমন সময় হঠাৎ ওদিকের বোট থেকে নারীকণ্ঠের সঙ্গীত আরম্ভ হলো। উৎকণ্ঠ হয়ে নির্মলা বললে, কি গান গায়? আবার কে হবেন উনি? সুরপতি সোজা উত্তর দিলে, মেয়েটা। আমার তাই মনে হচ্ছে, নইলে কি আর হবে। এই রাতে নৌকোয় নদীর ওপরে। নির্মলা চোখ দুটো কপালে উঠে গেল। সাহস তো কম নয়। তুমি গিয়ে মানা করে দাও না। বলে কি না কারো মান শুনতে বয়ে গেছে। সিগারেট ধরিয়ে সুরপতি বলে, যার যেমন রুচি। মরুক গিয়ে, সারা রাত চেঁচিয়ে আমাদের কি? নির্মলা স্তম্ভিত হয়ে গেল। অজানা অপরিচিত জায়গায়, তাতে নৌকায় বসে গলার কালোয়াতি করে এ কোন জাতের মেয়ে মানুষ? তবু যদি ব্রহ্মসঙ্গীত, শ্যামাসঙ্গীত একটা কিছু হতো, একেবারে সস্তা থিয়েটারি গলা। সুরপতির কানে কানে বললে, আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। ইঙ্গিতটা ধরতে পেরেও সুরপতি চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে নির্মলা ব্যাপারটার একটা হিল্লে করতে পারলে না। গান থেমে গেলেও গানের রেশটা কুৎসিত সরীসৃপের মতো তার কানের কাছে কিলবিল করছিল। কথা মতো পরদিন খুব সকালে লক্ষণ নৌকো ছেড়ে দিল। দূরে ধূসর নীল আকাশের প্রান্তসীমায় জলের ধার ঘেঁষে একটা বড় তারা তখনও দপদপ করছে। লক্ষণ বললে, চর দেখে ফিরে আসতে এক প্রহর বেলা হবে খুব। নির্মলা বললে, একটু হাত চালিয়ে বইটা ফেলো বাপু, ফিরে এসে আবার আমার রান্নাবান্না আছে। ছল ছল শব্দ করে একটা জেলে ডিঙি পাশ কেটে চলে গেল। সুরপতি বললে, তোমার সব কিছুতেই তাড়া। রান্না বান্না একদিনের জন্য বন্ধ থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। আপাতত চরে পৌঁছনো যাক। কি বলিস লক্ষণ? লক্ষণ সে কথার উত্তর দেয়নি। মৃদু হেসে শুধু মাথা নাড়ল। তার বাঁ হাতে হুঁকো। বৈঠাটা রেখে ডান হাতে হালটা তখন সে সজোরে চেপে ধরেছে। জায়গাটায় একটা পাক আছে। খানিকক্ষণ পর সুরপতি একদিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বুঝি লক্ষ্মীপুর ঝিকড়াছড়া? হ্যাঁ, বদন ফকিরের দরগা ছিল ও গায়ে। কত রাজ্যের লোক এসেছে ওষুধ নিতে। ফকিরের ওষুধ খেয়ে ব্যায়ামও ভালো হয়ে যেত। লক্ষণ পুনরায় হাতে বৈঠা তুলে নিল। বদন ফকির অনেক দিন মারা গেছে? কবে? লক্ষণ মাথা নেড়ে বললে, সেই 22 বাংলায় জলে এক সন্ধ্যায়। দরগাটা জলের নিচে তলিয়ে গেল। আর এক সন্ধ্যায় ফকিরও চোখ বুঝল। একটা গান আছে। গুনগুন করে লক্ষণ বদন ফকিরকে নিয়ে রচিত গানের একটা কলি বাজতে থাকে। গান থামিয়ে লক্ষণও হঠাৎ গম্ভীর হয়ে গেল। ভয়ের কিছু নেই। তবু নৌকোটা তখন নদীর একেবারে মাঝখানে। চতুর্দিকে পদ্মার দিগন্ত বিস্তৃত বিস্ফারিত জলরাশির কলকল শব্দ। ভয় নির্মলার মুখ একেবারে এতটুকু হয়ে গেছে। সুরপতির হাতের মধ্যে নির্মলার একটা হাত। ঢেউয়ের সঙ্গে নৌকো ভীষণ দুলছে টলছে। কোন দিকে যেন স্টিমারের ক্ষীণ ভোঁ শোনা গেল। লক্ষণ বললে, গোয়ালন্দর স্টিমার।
তারপর ভয়টা কেটে গেল। দেখতে দেখতে মাঝ নদী পার হয়ে নৌকো একদিকে সরে গেল। চোখের সামনে নির্জন নিঃশব্দ বালুচর। পূব দিকে আকাশের রং উঠেছে গোলাপি লাল হয়ে। তীরের বালি ঘেঁষে লক্ষণ নৌকো এনে দাঁড় করালে। সুরপতি বললে, চলো। কোথায়? নির্মলার চোখ বড় হয়ে উঠেছে। এই তো চর। সুরপতি নির্মলার হাত ধরে উঠে দাঁড়ালো। একটু ঘুরে দেখবে না? তা তো এখান থেকেই দেখা চলে। ফ্যাল ফ্যাল করে নির্মলা তীরের দিকে চেয়ে ঢোক গিলতে লাগলো। নেবে আবার দেখতে হবে নাকি? এবার আর সুরপতি হাসি সংবরণ করতে পারলে না। তাই অত তোড়জোড় করে চর দেখতে আসা? এসো, বাঘ কুমির এখানে নেই। লক্ষণ পূর্বেই বলেছিল চর দূর থেকে দেখতে ভালো। কথাটা সত্যি। বালির ওপর দিয়ে হাঁটবার সময় এমন কোনো নতুনত্ব চোখে পড়ল না। কেবল এখানে সেখানে সাদা আর কালো মাটির ছোপ, কেমন একটা সোঁদা গন্ধ। আর দেখা গেল রাশি রাশি ঝিনুক, শামুক ইতস্তত ছড়ানো। নির্মলার আঁচল ঝিনুকে ভারী হয়ে উঠল। হেসে সুরপতি বললে, তবু দেখছি শেষ পর্যন্ত তোমারই লাভ হলো। কথায় কথায় তারা তখন একটা সরু নালার ধারে এসে গেছে। মানুষের আওয়াজ পেয়ে ফরফর করে কয়েকটা বন্য হাঁস এদিক ওদিক উড়ে গেল। একটা হাঁস নির্মলার কান ঘেঁষে মাথার উপর দিয়ে পার হয়ে গেল। ঠাট্টা করে সুরপতি বললে, হাত বাড়িয়ে ধরলে না কেন? সামনে কি যেন দেখতে পেয়ে নির্মলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টি অনুসরণ করে সুরপতিও দাঁড়িয়ে পড়ল। লক্ষণ এক পাও এগোচ্ছে না। নালার পাশে বালির ঢিবিটার ওপর সকলের দৃষ্টি। সেই মেয়েটা, হাতে বন্দুক। চোখাচুকি হতেই বালির ঢিপি থেকে নেবে নিকটে এসে ঘাড় নেড়ে ছোট একটা অভিবাদন জানিয়ে উচ্চকিতে হেসে উঠল। আমার শিকার তাড়িয়ে দিলেন? মাত্র নিশানা ঠিক করেছিলুম। বিমূঢ় সুরপতির মুখ দিয়ে কথা বেরোনো দূরে থাকুক, প্রতি নমস্কার জানাতে গিয়ে হাত উঠল না। এক পাশে দাঁড়িয়ে নির্মলা কেমন হিমশিম খেয়ে যাচ্ছে। দীর্ঘ ছন্দ নিটোল নিভাজ গড়ন, কোমরে আঁট করে জড়ানো আঁচলটা, হলদে ছোপ দেওয়া শাড়িতে মেয়েটাকে দেখাচ্ছিল একটা চিতাবাঘের মতো। রাইফেলটা বাঁ হাতে এনে ডান হাত দিয়ে কপালের চুল কানের ওপিটে ঠেলে সরিয়ে দিতে দিতে বললে, অবশ্যই কাল দু একবার দেখেছি। ওই নৌকো তো অশ্বত্থ গাছে বাঁধা ছিল। সুরপতি আর নির্মলা তাকিয়েই রইল। চিবুক দুদিকে ঈষৎ চাপা, পুরুষের মতন একটু ধারালো শক্ত। বললে, আপনারা এইসবে এলেন তো? আমি এসেছি অন্ধকার থাকতে। অপরিচয়ের কোনটাই এমে জানে না। কণ্ঠে রূপলি হাসির বান ডেকে গেল। এসে অবধি একটা হাঁস ফেলতে পারিনি, আর পারবো না আজ। রোজ চড়ে গেল। একবার থেমে গম্ভীর হয়ে নদীর দিকে তাকালো। ঘাড়ের রেখায় ফুটে উঠল সতেজ ভঙ্গিমা। আচ্ছা, আসি তবে। বেলা হলে বাবু রাগ করবেন। চলতে গিয়ে রহস্যময় ফিরে তাকালো। বললে সুরপতি আর নির্মলার দিকে চেয়ে, যাবেন কিন্তু? আমার বোটে দয়া করে একটি বার। মধ্যাহ্নের আকাশের মতো স্বচ্ছ প্রখর চাউনি। শীষ দিতে দিতে বালির ওপর দিয়ে থরথর করে সে চরের ওদিকটায় নেমে গেল। ছোট ডিঙি, কেউ নেই সঙ্গে। নিজের হাতে বৈঠা ফেলে দেখতে দেখতে মাঝ নদীতে ভেসে পড়ল। দেখে নির্মলা অস্ফুট আর্তনাদ করে উঠল। স্তম্ভিত ভাবটা কেটে গিয়ে সুরপতি ফিরে এসেছে তার সহজ স্বাভাবিকতায়। ঠোঁট উল্টে
গলায় অদ্ভুত একটা সুর করে বললে, একেবারে তয়েব হয়েছেন। অতিরিক্ত নাই পেলে যা হয়, আধুনিক। ছা! হো হো শব্দ করে সুরপতি হেসে উঠল। ঢের দেখেছি এসব লেফাফা দুরন্ত উগ্র সংস্কারটাই বুঝি একদিন দেখবার বাকি ছিল। কাণ্ড কারখানা দেখে বেচারা লক্ষণ বেকুব হয়ে গেছে। নৌকোয় করে ফিরবার পথে নির্মলা ফিসফিস করে বললে, বাবুটি কে? বলে যে গেল। হবে আর কেউ, দু একজন ওরা সঙ্গে নিয়ে ঘোরাফেরা করেন। সুরপতির ঠোঁটের ফাঁকে ইঙ্গিতময় গুঁড়ো হাসি। নির্মলার মনে পড়ল কাল রাতে গানের কথাটা। উভয় খানিকক্ষণ চুপ করে থাকে। লক্ষণ ঝপা ঝপ বইটা ফেলে। নৌকো চলেছে হেলে দুলে। পদ্মার বিস্তৃত বক্ষ জুড়ে তরঙ্গে তরঙ্গে চলেছে প্রভাত সূর্যের কোটি বন্দনা। একটা চিল শোঁ করে লক্ষণের মাথা ঘেঁষে একদিক থেকে উড়ে গেল। সুরপতি বললে, আমরা আধুনিক, সুতরাং মেমের মতো মেয়েদের চুল রাখবো, সিগারেট খাওয়াতে শেখাবো, তারা ঘোড়ায় চড়বে, রেস খেলবে, পুরুষ বন্ধু নিয়ে হুল্লোড় করবে। কি কাণ্ড! কৌতূহল মানুষের রক্তগত। বিদ্বেষ বা বিতৃষ্ণা যতই পোষণ করুক, বোটের ভেতরে একবার উকি না দিয়ে তারা থাকতে পারলে না। ও পক্ষ থেকে আর কিছু না হোক, মৌখিক শিষ্টাচারের অভাব হবে না, এ তারা পূর্বাহ্নেই ধরে রেখেছিল। বাস্তবিক হলো তাই। অভ্যর্থনায় অবারিত হয়ে উঠল মেয়েটা। বোটের ভেতরে এসে নির্মলা ও সুরপতি অবাক হয়ে গেল। ছোটোখাটো সংসার, সাজানো গোছানো, মেয়েটির চোখের তারার মতো উজ্জ্বল ও পরিচ্ছন্ন। দুদিকের জানলায় নীল পর্দা প্রশান্তির নীল অঞ্জনের মতো ঘরের আবহাওয়াকে এনেছে নিবিড় করে। সুরপতি ও নির্মলাকে পাশাপাশি দুটো চেয়ার দিয়ে মেয়েটা ওদিকে খাটের শিয়রে গিয়ে দাঁড়ালো। পাশ ফিরে ভদ্রলোক শুয়েছিলেন। ঝুঁকে প্রায় তার কানের কাছে মুখ রেখে মেয়েটি জোরে জোরে বললে, ওরা এসেছেন, স্বামী স্ত্রী। ভদ্রলোক ধীরে ধীরে এপাশে সুরপতি ও নির্মলার দিকে মুখ করে ফিরে শেষে শোয়া থেকে হয়তো উঠবার চেষ্টা করছিলেন। মেয়েটি তাড়াতাড়ি ধরে সাহায্য করলে, পিঠের দিকে একটা বালিশ দাঁড় করিয়ে দিলে। ভদ্রলোক তাতে ঠেস দিয়ে হাঁপাতে লাগলেন। অসুস্থ? ইতস্তত করছিল সুরপতি কথাটা জিজ্ঞেস করার জন্য। বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। নির্মলা চমকে উঠল। লোকটির একটা হাত কাটা, বাঁ পাটা হাঁটু অবধি এসে থেমে গেছে। অত্যন্ত অস্পষ্ট মৃদু কণ্ঠস্বর বললে, সকালবেলা নীলিমা আমাকে বলেছিল এসেছেন, বড় সুখী হলাম। পদ্মায় বেড়াচ্ছেন বুঝি? উদাস নিষ্প্রভ দুটি চক্ষু, কথার উত্তর দেবার সহজ সৌজন্য সুরপতি ও নির্মলার লোপ পেয়ে গেছে। অসহায় পঙ্গু দেহখানার দিকে তারা তখনও বিমূঢ়ের মতো চেয়ে। খানিকক্ষণ পর সুরপতি প্রশ্ন করলে, কি করে এমন হলো? একটা ক্রেন পড়ে। মেয়েটি উত্তর দিল, 1933, ইংরাজি সেটা। আমরা বিশাখাপট্টমে বিলেত থেকে ফিরে আসবার পর ওকে ওখানেই প্রথম চিফ ইঞ্জিনিয়ার করে পাঠানো হয়। আর সেটা আমাদের বিয়ের প্রথম বছর। উৎকীর্ণ হয়েছিলেন,
মাঝখানে কথাটা জুড়ে দিয়ে ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সুরপতি এবং নির্মলা আবার সমস্বরে অস্ফুট ধ্বনি করল, হ্যাঁ তাই বলি, হয়তো আমি তোমার জীবনে। শূন্য স্থির দৃষ্টিতে জানলার দিকে কতক্ষণ চেয়ে থেকে নীলিমা বললে, অকল্যাণ এনেছিলাম। ছি! ব্যস্ত একটা বা উত্তেজিত হয়ে ভদ্রলোক সামনের দিকে ঝোঁকবার চেষ্টা করতেই নীলিমা তাড়াতাড়ি ধরে ফেললে, সান্ত্বনা দিতে লাগলো, না, তোমার মাঝে মাঝে ও কথাটা আমার কি যে বাজে। আচ্ছা, আর বলবো না। গাঢ় গদগদ কণ্ঠস্বর, না আর বলো না। সেই থেকে বুকে একটা দোষ হলো। ডাক্তারের আদেশ, গ্রাম থেকে নদীতে গিয়ে থাকুন। আজ 3 বৎসর নৌকোয় আছি। কথার শেষে উভয় দিকে তাকিয়ে মেয়েটি ক্ষীণ হাসল। ওদিক থেকে ক্ষীণ কণ্ঠের উত্তর এলো, পদ্মায় ভেসে বেড়ালেই কি শরীর ভালো থাকে না কেউ বেঁচে ওঠে? ওর অজস্র প্রাণশক্তি আমাকে ধরে রেখেছে। মেয়েটি নিরুত্তর। সুরপতি ও নির্মলা গভীর নিঃশ্বাস ফেলল। বিদায় নিয়ে উঠে আসবার সময় বোটের দরজা পর্যন্ত মেয়েটি এগিয়ে এলো। আপনাদের পেয়ে বেশ কাটল সময়টা। উনি যদি দেখতে পেতেন আরও সুখী হতেন। তার অর্থ? সুরপতি ও নির্মলা তীব্রভাবে চমকে উঠল। নার্ভে চোট লেগে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দেয়া হলো। ছুঁয়ের বাইরে দাঁড়িয়ে হাত ধরাধরি করে সুরপতি ও নির্মলা এক দৃষ্টে চেয়ে রইল সেই সাদা ধূসর বোটটার দিকে, আর কান পেতে রইল। নারীকণ্ঠের অপূর্ব সঙ্গীত লহরী সেখান থেকে তখন উঠে আসছিল। জীবনের তীরে দাঁড়িয়ে সে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে।